তুলে ধরা। এখানে অলৌকিক ঘটনা এবং ভৌতিক অভিজ্ঞতাগুলোকে স্টোরি টেলিংয়ের মাধ্যমে তুলে ধরা হয় এবং ঘটনাগুলো অনুভব করতে হেডফোন ইউজ করবেন। আগের এপিসোডে যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্টগুলো পড়া হবে ঘটনা দুটো বলার পর। আজকে আমাদের পঞ্চম এপিসোডে আছে দুটো জমজমাট ঘটনা। প্রথম ঘটনাটা পাঠিয়েছে রাতুল দেব, মেদিনীপুরের কাঁথি থেকে। তার বাড়িতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যার উত্তর তার কাছে ছিল না, এবং কখনো যদি সেই ঘটনার ব্যাপারে চিন্তা করে তাহলে হাজার একটা প্রশ্ন তার মনে উকি মারে। এবং দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে রথীন্দ্র সরস্বতী স্যার। তার বাড়ি রামাপুরা, বেনারস হলেও কর্মসূত্রে বাংলায় থাকে। রথীন্দ্র স্যারের বাবা অতীন্দ্রিয় জগৎ বা পরলোক সম্বন্ধে অনেক কাজ করেছে, সেই সূত্রে তিনিও এই বিষয়ে অত্যন্ত আগ্রহী। তাই জন্য তিনি তার বাবার মতো অতীন্দ্রিয় জগৎ বা পরলোক নিয়ে কাজ করছে। সহজ ভাষায় বলতে গেলে তিনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, বা যারা ভূত প্রেত নিয়ে পর্যবেক্ষণ করে তাদের মধ্যে একজন। অনেক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা তার চোখের সামনে ঘটেছে। তার মধ্যে একটি ঘটনা আজকে আমাদের সাথে ভাগ করে নিচ্ছে। এবার আমরা যাই আমাদের প্রথম ঘটনার দিকে। আমার নাম রাতুল দেব। আমি মেদিনীপুরের শহরতলি কাঁথি থেকে লিখছি। আসলে পুরোপুরি কাঁথি নয়, কাঁথির একদম নিকটে অবস্থিত একটি গ্রাম আউড়াইতে আমার বাড়ি। আমার সেই বাড়িতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আজ ঘটনাগুচ্ছের শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এই বলে ঘটনাটা শুরু করলাম। অক্টোবর মাসে গ্রামের এই সময়ের পরিবেশ বড় মনোরম। মাঠের কাশফুল আর দিঘির পদ্ম যেন গ্রামটিকে ভালোবাসায় ভরিয়ে রাখত। ধান ক্ষেতের নীল হাওয়ায় শরৎ দুপুরগুলো স্নেহে আলিঙ্গনে জড়িয়ে রাখত। গল্পের প্রয়োজনে আমাদের বাড়ির একটি রূপরেখা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার দাদুর বাবা ছিলেন স্থানীয় জমিদার বিশেষ। বাড়িটিও ছিল ওনার ব্যক্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইউ আকৃতির বাড়ি। মূল প্রবেশদ্বার থেকে প্রায় 50 মিটার দূরে 18টি ঘর, ঈশান কোণে একটি ঠাকুর ঘর, নৈঋত কোণে 2টি রান্নাঘর সহ উত্তরে ফল বাগান ঘেরা 1 বিঘা পুকুর, আর দক্ষিণ পাশে মা দুর্গার আটচালা সহ মন্দির, আর ছোট একটা ফুটবল খেলার মাঠের মতো ছাদ নিয়ে। বাড়িটির তৎকালীন বয়স ছিল 90 বছর। আমাদের 51টি বাড়িতে মোট সদস্য সংখ্যা ছিল 20। এছাড়াও চাকর বাকর মিলিয়ে 2 বেলা প্রায় 50 থেকে 60 জনের পাত পড়ত আমাদের বাড়িতে। এছাড়া বাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রায় 1 থেকে 1.5 মাস পিসি দিদিদের সপরিবারে আগমন সংখ্যাটিকে প্রায় 70 থেকে 80 জনে নিয়ে যেত। কাজের লোকেদের মধ্যে এই গল্পের মুখ্য চরিত্র রতনদার কথা এবার বলবো। রতনদা দাদুর খাস লোক, এবং তার বয়সের কোনো গাছ পাথর ছিল না। কারণ 8 থেকে 80, ছোট থেকে বড়, সবাই তাকে এক নামে ডাকত, রতনদা। আমি ছিলাম রতনদার খুব ন্যাওটা। আমার ঘুড়ির সুতোর মাঞ্জা দেওয়া, গুলতির জন্য মাটির গুলি বানানো থেকে অসুস্থ হলে আমার পাশে সারা রাত যে বসে থাকতো সে হলো রতনদা। 16ই অক্টোবর 2003। দিনটা ছিল বৃহস্পতিবার। আমাদের দিন শুরু হতো ভোর 5টায়। দাদুর কড়া নির্দেশে প্রতিদিনের মতো সেদিনও ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে নিমের রস খেয়ে চলেছি বাথরুমের উদ্দেশ্যে। বাথরুমটি ছিল বাড়ির পিছনে পুকুর লাগোয়া।
খিড়কি পুকুর থেকে জল নিয়ে গিয়ে কাজকর্ম সারতে হতো। বাথরুমের শিকল খুলতে গিয়ে দেখি আগে থেকে কেউ একজন ভেতরে উপস্থিত। অগত্যা কৃত্রিম কাশির শব্দে নিজের উপস্থিতি জানান দিয়ে ফিরে এলাম পুকুর ঘাটে। এসে দেখি আগে থেকে কেউ একজন বসে আছে ঘাটে। দেখে আমার রতনদার মতোই লাগলো। আমি তো অবাক, রতনদা তো আগের দিন দেশের বাড়িতে গেছে। আধো অন্ধকারে চাদর ঢাকা রতনদাকে দেখে কেমন কেমন লাগলেও বিশেষ কিছু মনে করলাম না। ভাবলাম হয়তো ভোরের দিকে ফিরে এসেছে। মাত্র 3 ক্রোশ দূরে ফুলবাড়ি গ্রামে ওনার বাড়ি। খটকা লাগলো যখন আমার বারবার ডাকে সাড়া না দিয়ে তাড়াতাড়ি করে পুকুরে নেমে গেল। গ্রামের দিকে এত সকালে পুকুরে নামার অভ্যাস আমাদের সকলেরই কম বেশি আছে, কিন্তু ব্যাপারটা হলো যে রতনদা দক্ষ সাঁতারুর মতো এত বড় পুকুর এই বয়সেও এক ডুবে পার হয়ে যেতে পারত। সে যেই ডুব দিল আর উঠল না। খটকাটা ভয়েতে পরিণত হলো যখন দেখলাম আমার চিৎকারে বাড়ির বয়োজ্যেষ্ঠ সহ যখন সকলে কি হয়েছে করে ছুটে এলো, তখন দেখি তাদের মধ্যে রতনদাও আছে। ভয় শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে গেল। দাদু বাবার ভয়েতে লজ্জায় কাউকে কিছু জানাতে পারলাম না। কিন্তু সেদিন আর কিছু হলো না। কিন্তু আরও ভয়ানক কিছু আমার জন্য অপেক্ষা করছিল তার পরের দিন। 17 অক্টোবর শুক্রবার বিকেলবেলায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল ম্যাচ ছিল। শেষ হতে হতে বেলা গড়িয়ে গেল। এদিকে মাঠ থেকে বাড়ি আসার পথে পাশে একটি গোপরিয়া পড়ে। গোপরিয়া অর্থাৎ মৃত পশুদের যেখানে কবর দেওয়া হয়। সেই গোপরিয়া রাস্তাটিকে জনবিরল করে তুলেছে। দাদুর বকুনির কথা ভেবেও ভয় লাগছিল, আবার সেই পথ দিয়ে একা ফিরতেও সাহস হচ্ছিল না। হঠাৎ দেখি রতনদা বোধহয় আমাকে নিতে এসেছে। আনন্দে মন নেচে উঠল, তাই ছুটতে গিয়ে দৌড়ে রতনদার হাত ধরতেই একটা হিমশীতল শিহরণ আমাকে কাঁপিয়ে তুলল। বরফ ঠান্ডা হাত। এই হাত কোনো জীবন্ত মানুষের হতেই পারে না। কিন্তু কারণ জিজ্ঞেস করায় কোনো উত্তর পেলাম না। গোটা রাস্তাটা নিস্তব্ধ, নিঝুম। অগত্যা দুজন নীরবে হেঁটে চলছি। কিছুক্ষণ বাদে গোপরিয়াটা পেরানোর পর একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু হঠাৎ খেয়াল করলাম পাশে কেউ নেই, কিন্তু হিমশীতল হাতের স্পর্শ তখনও বিদ্যমান। আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরল সেদিন রাত 9টায়। মাথার কাছে দেখি রতনদা বসে হাত পাকা করছে আমায়। আবার জ্ঞান হারালাম। পুনরায় জ্ঞান ফিরতে সেদিনের সব কথা দাদুকে জানালাম। দাদু চিন্তা করতে না বললেন, আর স্নেহ সহকারে আমার মাথায় হাত বুলিয়ে নিজের গলার পঞ্চমুখী হনুমানজির লকেট সহ হারটি আমার গলায় পরিয়ে দিলেন। পরের দিন কিন্তু অদৃষ্টের বোধহয় অন্য কিছু ভাবনা ছিল। 18 অক্টোবর শনিবার। সেদিন স্কুলে যায়নি, যদিও দাদুর কড়া হুকুমে অহেতুক স্কুল বন্ধ করার অধিকার আমাদের ছিল না। কিন্তু আগের দিনের তিক্ত অভিজ্ঞতার জন্য বোধহয় দাদু আমায় সেদিন স্কুল যেতে মানা করলেন। সকালবেলাটা যেমন তেমন করে কেটে গেলেও সমস্যা হলো দুপুরবেলায়। ভাই, বোন, দিদি, দাদা, এমনকি বন্ধুরাও স্কুলে। আমি বাড়িতে একা। খাওয়ার পর আর কিছুতেই ঘুম আসছিল না। কি করব ভেবে না পেয়ে ভাবলাম বাগান দিয়ে ঘুরে আসি।
বাগানটা ছিল বাড়ির পিছনে। খিড়কি দরজা খুলতে যাব, হঠাৎ দেখি রতনদার ঘরের দরজাটা হাট করে খোলা। আর ঘরের দিকে তাকিয়ে আমার পোষ্য বেড়ালটা কেমন যেন ভয় পেয়ে রেগে চাপা স্বরে গড়গড় করছে। অন্য সময় হলে হয়তো পাত্তা দিতাম না, কিন্তু ওই সময় ঘটনার প্রাসঙ্গিকতা আমাকে নিয়ে চলল রতনদার ঘরের দিকে। একরাশ চাপা উৎকণ্ঠা আর ভয় নিয়ে রতনদার নাম ধরে ডাকতে ডাকতে যেই তার ঘরের দরজা অবধি গেছি, দেখলাম রতনদা আপাদমস্তক চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে। কেবল তার পা দুটো চাদরের বাইরে বের করানো। পা দেখে চিনতে পারলাম, কারণ এই বাড়িতে শুধুমাত্র রতনদারই বাম পায়ের 6টি আঙুল আছে, অতএব ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। হঠাৎ তীব্র পচা গন্ধে গা গুলিয়ে উঠল। কোনো রকমে পালিয়ে নিজের ঘরে ঢুকতে যাব, এমন সময় দেখি রতনদা হাসি মুখে সদর দরজা দিয়ে ঢুকছে। তাহলে তার ঘরে সে কে ছিল? 19শে অক্টোবর, রবিবার। পরের দিন সকালবেলা দুর্গা মন্দিরের চাতালে একটা লোককে ঘুমিয়ে থাকতে দেখা গেল। দেখে পাগল বলেই মনে হচ্ছিল। মন্দিরের নিত্য পুজো করতে গিয়ে মা প্রথমে তেনাকে দেখতে পান। ডাকাডাকিতে ঘুম ভাঙার পর পরিচয় জানতে পারলাম। আমাদের গ্রাম থেকে 3 ক্রোশ দূরের ফুলবাড়ি গ্রাম থেকে এসেছেন উনি। সম্পর্কে রতনদার দাদা হন। কথা বলতে বলতে কেঁদে ফেললেন, কারণ তিনি এসেছিলেন রতনদার মৃত্যু সংবাদ নিয়ে। আজ থেকে 3 দিন আগে বাড়ির পুকুর ঘাটে পা পিছলে জলে ডুবে রতনদা মারা গেছেন। নিজের জীবনে ঘটে যাওয়া নিখাত সত্য ঘটনা। এটা আমার প্রথম প্রচেষ্টা। আপনার জন্যই শুরু করলাম। ভালো লিখতে পারি না, বানান আর ব্যাকরণগত ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন, এই আশা রাখি। এই ছিল রাহুলদার বাড়িতে ঘটা একটি অলৌকিক ঘটনা, যার যথাযথ উত্তর তার জানা নেই। এবং সত্যি একটা মানুষ তার জীবনের বেশিরভাগ সময় যেই বাড়িতে কাটিয়েছে এবং যেই বাড়ির লোকেদের সেবা করে এসেছে এতদিন ধরে, মৃত্যুর পরেও তাদের প্রতি টান একটুও কমেনি। তাই মৃত্যুর 3 দিন পর পর্যন্ত তাদের সাথে একই বাড়িতে একইভাবে ছিল। এবং সত্যি বলতে রাতুলদা এই ঘটনাটা এত সুন্দরভাবে লিখেছে যে দাড়ি কমা প্রত্যেকটা যথাযথ ছিল। এবং রাতুলদার কাছ থেকে আশা করি আরও ভালো ভালো ঘটনা পাওয়ার। এবার যাই আমাদের দ্বিতীয় ঘটনার দিকে। দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে রথীন্দ্রনাথ সরস্বতী। তিনি কর্মসূত্রে বাংলায় থাকে এবং বলা যায় তিনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। অনেক ভৌতিক ঘটনার সাক্ষী তিনি। তার মধ্যে একটি ঘটনা আজকে আমাদের সাথে ভাগ করে নিচ্ছে। এবার আমি রথীন্দ্র স্যারের ভাষায় ঘটনাটা বলছি। ঘটনাটা ছিল 90 দশকের। স্থানটা বারাসাত। এই ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছিল এবং বারাসাতের প্রপার জায়গাটা আমি উল্লেখ করলাম না, তাই ধরে নিলাম জায়গাটার নাম কুমারগঞ্জ। তো কুমারগঞ্জের এক বিশিষ্ট সমাজসেবী, তার নাম খোকাদা। খোকাদার সাথে কর্মসূত্রে আমার যোগাযোগ, তাই তার বাড়িতে যাওয়া আসাও আমার প্রায় লেগে থাকতো। সেদিন ঝড় বৃষ্টির রাতে আমার কাজের পর আমি বাড়ি থেকে আসতে গেলে খোকাদা আমায় আটকে দেয়। বলে যে, বাবা, এই ঝড় বৃষ্টির রাতে তুই আর বাড়ি যাস না। কাল ঝড় বৃষ্টি না কমুক, তুই সকাল সকাল বাড়ি চলে যাস। সেই মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি আটকে পড়ি খোকাদার বাড়িতে। সন্ধে গড়িয়ে রাত হলো। তখন প্রায় 10টা বাজে।
হঠাৎ এক অল্প বয়সী যুবক হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকল এবং খোকাদাকে বলল যে তাদের পাড়ার শেষের দিকে যেই বৃদ্ধটি বাড়িতে একা থাকতো সে নাকি মারা গেছে। আসলে খোকাদার বাড়ি যেই রাস্তার মোড়ে ছিল তার বিপরীতে একটা বস্তি ছিল। সেই বস্তির প্রত্যেকটা মানুষ অর্থাৎ 8 থেকে 80 খোকাদাকে খুব শ্রদ্ধা করত, কারণ তাদের আপদে বিপদে খোকাদা সবার আগে গিয়ে তাদের পাশে দাঁড়াতো। এবং খোকাদা আমার সাথে ভূত প্রেত নিয়ে গবেষণা করা ছাড়াও হিরো হন্ডা বাইক ডিলিংয়ের ব্যবসা ছিল। যাই হোক, ওই ঝড় বাদলের রাতে পাড়ার কেউই রাজি হয়নি বৃদ্ধকে দাহ কার্যের জন্য শ্মশানে নিয়ে যেতে। এর ফলে একটা সমস্যার সৃষ্টি হলো, তাহলে কে নিয়ে যাবে? এবং পাড়ার লোকেরাও বেওয়ারিশ লাশ হিসাবে পুলিশকেও নিয়ে যেতে দিচ্ছিল না। অনেক কষ্টে খোকাদা পাড়ার 4 জন যুবককে রাজি করালো। তাদের মধ্যে ছিল বেচু, বঙ্কা, টেটু এবং রাজা। এবং খোকাদা বলল, পাশেই তো সাজিরাত শ্মশান, তো তোরা এক্ষুনি বেরিয়ে পড় বাবা, আর দেরি করিস নে। যা খরচাপাতি হয় তা না হয় আমি দিচ্ছি, এবং ঝড় বদলের রাত তোরা বাচ্চা কটা আছিস, সে খাওয়া দাওয়ার জন্য না হয় আমি দিচ্ছি কিছু। এবং তখন সাজিরহাট শ্মশানে এখনকার মতো আলোর জাঁকজমক লোকের সমাগম ছিল না। তখন সেটি ছিল খুবই নির্জন, গা ছমছমে এবং শুনশান একটা জায়গা। প্রাচীন মায়ের একটি মন্দিরও ছিল। সেই মন্দিরটি অবশ্য এখন অনেক ভালোভাবে সাজানো হয়েছে আলো ফুল দিয়ে। যাই হোক, অনেক কষ্টে ওই 4 জন পাড়ার যুবক শুধুমাত্র খোকাদাকে ভালোবাসে বলে তার কথায় যাওয়ার জন্য রাজি হলো এবং বৃদ্ধের মৃতদেহ নিয়ে তারা রওনা হলো। এবার খোকাদা বাড়ি এলো তখন রাত 12টা থেকে 12:30 বেজে গেছে। আমরা রাতের খাবার ছেড়ে একটু আড্ডা মারার পর ঘুমিয়ে পড়লাম। ব্যাপারটা হলো পরের দিন সকালবেলায়। সকাল তখন প্রায় 9টা। ঝড় থেমে গেলেও হালকা বৃষ্টি তখনও পড়ছিল। খোকাদা তাদের খোঁজ খবর নেওয়ার জন্য ছাতাটা মাথায় দিয়ে ঘর থেকে বেরালো, যে তারা কাল রাতে কখন বাড়ি এলো না এলো এই ব্যাপারে জানতে। তো খোকাদা বাড়ি থেকে বেরাতেই সামনে রিক্সা স্ট্যান্ডে দেখলো যে বঙ্কা একটি রিক্সার পাদানিতে বসে ঝিমাচ্ছে। খোকাদা রিক্সার সামনে গিয়ে বঙ্কাকে হাঁক মারতে বঙ্কার ঝিমুনি ভাঙল। এই বঙ্কা, ঝিমোচ্ছিস কেন? ওঠ। আর কাল রাতে তোরা সৎকার করে কখন ফিরলি রে? খোকাদা, কাল রাতে তুমি চলে যাওয়ার পর আমি একটু পরেই ফিরে চলে আসি গো। তাই এই ব্যাপারে তো আমি সেরকম কিছু বলতে পারবো না। তুমি টেটু না হলে রাজার বাড়িতে যাও, ওরা মনে হয় বলতে পারবে। খোকাদা এবার বঙ্কাকে ছেড়ে টেটুর বাড়ির দিকে রওনা দিল। টেটুর বাড়িতে গিয়ে খোকাদা তাকে ডাকলে তার বউ বেরিয়ে আসে এবং খোকাদাকে বলে যে, সে কি খোকাদা, টিটু তো কাল রাতে যত সব ছাইপাস খেয়ে 1-1:30টার মধ্যেই ঘরে চলে এসেছিল। মনে হয় আপনারই ভুল হচ্ছে কোথাও। আপনি একটু বাকিদের খোঁজ নিয়ে দেখুন তো, যাদের যাওয়ার কথা ছিল। এবং খোকাদা একে একে বেচু ও রাজার বাড়িতে গিয়েও জানতে পারে যে ওরাও 1-1:30টার মধ্যেই চলে এসেছিল এবং কেউই সেই বৃদ্ধার মৃতদেহ নিয়ে যায়নি। তাহলে গেল কে? এবং মৃতদেহটারই বা কি হলো? খোকাদা সবাইকে প্রচণ্ড বকাবকি করে। তার সঙ্গে সঙ্গে সেই মৃতদেহটা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অবাক কাণ্ড, সেই মৃতদেহটা আর কোথাও খুঁজে পেল না। রাস্তায় রাস্তায় প্রত্যেকটা জায়গায় খোঁজা হয়েছে,
এবং বেওয়ারিশ লাশ হিসাবেও রাস্তা দিয়ে কোনো লাশ পাওয়া যায়নি। পুলিশের কাছেও সেরকম কোনো খবর ছিল না। এই ব্যাপারটা এখানেই মিটে যেতে পারলেও পারত, কিন্তু মেটেনি। তার কিছুদিন পরে সেই বস্তির লোকেরা, বিশেষ করে ওই বৃদ্ধের বাড়ির আশেপাশের প্রতিবেশীরা ভয় পেতে শুরু করলো। কেউ কেউ অন্ধকার গলির আনাচে কানাচে ছায়া মূর্তি দেখা শুরু করলো। সেটা নাকি হুটহাট করে এই গলি থেকে ওই গলিতে যাতায়াত করতে লাগলো, এবং তাকে ফলো করে যদি কেউ তার পিছন পিছন যেত, গিয়ে দেখতো যে সেখানে কিচ্ছু নেই। বিশেষ করে পাড়ার বাচ্চা আর মেয়ে বউরা খুব ভয় পেতে শুরু করলো। সেই বৃদ্ধার বাড়ির সামনে একটা ছায়া মূর্তিকে ঘোরাঘুরি করতেও দেখা গেছে অনেকবার। যারা দেখেছিল তাদের ভাষায় সেটা অশরীরী অবয়বের মতো দেখতে ছিল, এবং বৃদ্ধার তালাবন্ধ ঘরের ভিতর থেকেও কাশির শব্দ শুনতে পেয়েছে তার প্রতিবেশীরা। সবার কম বেশি ধারণা ছিল যে এই ছায়া মূর্তিটা কার, কিন্তু কেন তার ছায়া মূর্তিটি বস্তির অলিতে গলিতে, বিশেষ করে নিজের বাড়ির চারপাশে ঘুরছে, এই ধারণা বা সমাধান কারোর ছিল না। তো এই ছিল রথীন্দ্র স্যারের থেকে শোনা একটি অলৌকিক ঘটনা, এবং আমার আবদার রইল রথীন্দ্র স্যারের কাছে যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করার সময় বা ভূতপ্রেত নিয়ে পর্যবেক্ষণের দরুন সে যেই অভিজ্ঞতাগুলো অনুভব করেছে সেগুলো শোনানোর। আশা করি ঘটনাগুচ্ছ পরিবারের সবাই আপনার সেই ঘটনাগুলো শোনার জন্য অপেক্ষায় আছে। এবং রথীন্দ্র স্যারের একটা বই প্রকাশিত হচ্ছে, আই গেস প্যারানর্মাল ইনভেস্টিগেশন রিলেটেড। তার জন্য রথীন্দ্র স্যারকে অনেক শুভকামনা রইল। এবার চলে যাই আমাদের আগের দিনের কমেন্ট সেকশনে। পূজা দাস লিখেছে, সত্যি অর্ঘ্য, 3টে ঘটনায় জাস্ট অসাধারণ, খুব ভালো লাগলো। আরও সুন্দর সুন্দর ঘটনা শোনার জন্য অপেক্ষায় রইলাম। আই লাভ ঘটনাগুচ্ছ ফ্রম নন্দীগ্রাম। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, সত্যি আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস। নিশ্চয়ই পূজা, উই অল ওয়ান্ট জাস্টিস, এবং আশা করি এর যথোপযুক্ত বিচার খুব তাড়াতাড়ি হবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আন্দোলন থামবে না। থ্যাংক ইউ পূজা 3টে ঘটনা ভালো লাগার জন্য, এবং আশা করি পরের এপিসোডের ঘটনাগুলো তোমার আরও ভালো লাগবে। মোনালিসা চ্যাটার্জি, নাইস, থ্যাংক ইউ মোনালিসা। মিস কৃষ্ণা, খুব ভালো লাগলো 3টে ঘটনায়, থ্যাংক ইউ। নেক্সট এপিসোডের ঘটনাগুলো আই হোপ আরও ভালো লাগবে। টুসি দাস, টুসিদি কমেন্ট করেছে, পুরো গা ছমছমে ঘটনা, ভীষণ ভালো লাগলো। পরের ঘটনাগুলো আরও বেশি গা ছমছমে হবে, ওয়েট করো পরের ঘটনাগুলোর জন্য, এরমভাবে সাপোর্ট করো। তারপরে কমেন্ট করেছে পিয়ালি দাস, পিয়ালিদি কমেন্ট করেছে, অনেক অনেক ভয়ঙ্কর, আরও এরম গল্প শোনার অপেক্ষায় রইলাম রে, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ পিয়ালিদি। আরও ভয়ঙ্কর ঘটনা আসতে চলেছে নেক্সট এপিসোডগুলোয়, আই হোপ তোমরা আরও বেশি এন্টারটেইন হবে। তারপরে শুভম জ্যোতি বলেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ শুভম জ্যোতি। তারপরে সুখী মান্না, ভীষণ ভালো হয়েছে উপস্থাপনা, ধন্যবাদ তোমায়। এবং ডেফিনেটলি পরের এপিসোডগুলোয় আরও বেটার স্টোরি নিয়ে যেমনি আসবো, সেরকম উপস্থাপনাও আরও বেটার করার চেষ্টায় থাকবো। এবং নেক্সট কমেন্ট রিমা বর্ধন, রাতে হেডফোন কানে দিয়ে অন্ধকার ঘরে বসে শুনলে এই গল্পে ভয় পেতেই হবে। খুব সুন্দরভাবে প্রতিটা গল্প তুলে ধরা হয়েছে, তার সাথে ভূতের সাউন্ড আর এই বৃষ্টির মধ্যে শুনতে দারুণ লাগলো। ক্যারি অন, আবার বেশ কদিনের অপেক্ষায় আরও ভালো ভালো ভয়ের গল্প শোনার জন্য। নিশ্চয়ই রিমা, আরও ভালো এবং বেশি ভয়ের গল্প আসবে আমাদের নেক্সট এপিসোডগুলোয়, এবং এরমভাবে সাপোর্ট করিস, পাশে থাকিস। বিউটি চ্যাটার্জি, ভয় ছিল খুব, থ্যাংক ইউ বিউটি। নেক্সট এপিসোডের ঘটনাগুলো আরও বেশি ভয়ানক হতে চলেছে। তারপরে শুভায়ন, গল্পটা ভয়ানক, থ্যাংক ইউ ভেরি মাচ শুভায়ন, এবং তোমার অভিজ্ঞতাটাও খুব ডেঞ্জার হয়েছিল। হ্যাঁ, থ্যাংক ইউ টু অল। পরের এপিসোডের ঘটনাগুলো তোমাদের আরও অনেক অনেক ভয়ের এবং ভালোও লাগবে। এই ছিল আজকের জমজমাট 2টি ঘটনাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো,
এবং ঘটনাগুচ্ছকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমার কাছে তার নোটিফিকেশান চলে যায়। তোমাদের সাথেও যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে বা এরম কোনো সত্য ঘটনা শুনে থাকো, তাহলে আমায় পাঠাতে পারো। ঘটনা পাঠাতে আমায় মেল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com বা ঘটনাগুচ্ছের ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠাতে পারো, কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমরা টেক্সট বা ভয়েস করে তোমার ঘটনা পাঠাতে পারো। সমস্ত লিঙ্ক খুব সহজেই ডেসক্রিপশানে দেওয়া আছে এবং টেক্সট ফরম্যাটে স্ক্রিনেও দেওয়া আছে। দেখা হচ্ছে পরের শনিবার ঠিক রাত 10টায়। ততক্ষণ জয় বজরংবলী।